তো হ্যালো প্রিয় স্টুডেন্টস, আমি অপূর্ব সরকার আবারও চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। আজকে যে ক্লাস নিয়ে এসেছি, আজকে যে ক্লাসটা হচ্ছে জীবন বিজ্ঞান ক্লাস 9-এর কোষ টপিকটা নিয়ে। কোষ জিনিসটা নিয়ে অনেকের অনেক রকম সমস্যা থাকে, তো সেই ব্যাপার নিয়ে আজকে ক্লাসের আলোচনা। তো আশা করি প্রত্যেকেই ভালো আছো, ক্লাসগুলি দেখছো, এবং আজকে থেকে ক্লাস 9-এর জন্যেও নিয়মিত ক্লাস আনার চেষ্টা করছি। যদি তোমরা সহযোগিতা করো, ক্লাসগুলি শেয়ার করো, ক্লাসগুলি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। ফালতু ভিডিও একদমই নেই, কাজের জিনিস আছে। ক্লাস 9 বা যারা 9-এর পরে বা 8-এ আছো তাদেরও এই জিনিসটা কাজে লাগবে। যারা 8-এ পড়ছো তাদেরও কোর্স ব্যাপারে রয়েছে, তাদেরও কাজে লাগবে। 9-এ যারা আছো তাদেরও কাজে লাগবে। তো বেশি কথা না বলে চলো এই ক্লাসের ব্যাপারে আমরা জেনে নিই, কি বলা হচ্ছে এই ক্লাসটিতে, কি আলোচনা রয়েছে, কি কি ব্যাপারে আমরা কোষ ব্যাপারে আমরা জানবো। আচ্ছা, কোষ কি জিনিস? আগে যদি বলা হয় কোষ কি জিনিস, কোষ কি, প্রথম প্রশ্ন হচ্ছে কোষ কি জিনিস। তো কোষ হচ্ছে এমন একটি গঠন বা এমন একটি যে বলতে পারি আমরা যে সত্তা, যারা জীব দেহের, সে প্রাণী হতে পারে কিংবা উদ্ভিদ হতে পারে, উদ্ভিদ বা প্রাণীদের জীবের গঠনগত ও কার্যগত একককে বলা হচ্ছে কোষ। অর্থাৎ একটা জীবের যে দেহ, সেই দেহ তৈরি হতে গেলে যে জিনিসটার অত্যন্ত দরকার সেটা হচ্ছে কোষের, অর্থাৎ সেল, যাকে ইংলিশে বলা হচ্ছে সেল। তাহলে কোষ কি জিনিস? কোষ হচ্ছে জীব দেহের বা জীবেদের গঠনগত ও কার্যগত একক হলো কোষ। তো যেমন আমাদের দেহ রয়েছে, আমাদের দেহ একটা গাছের দেহ বা একটা গাছের বা উদ্ভিদ যে রয়েছে, এই উদ্ভিদের মধ্যেও কিন্তু কোষ দেখতে পাওয়া যায়। আমাদের মধ্যেও কোষ রয়েছে, উদ্ভিদের মধ্যেও কোষ রয়েছে। তো কোষের যে প্রকারভেদ বা কোষের যে টাইপস আছে, আর যে কার্যক্ষমতা রয়েছে, কাজ করার ধরন রয়েছে, সেগুলো কিন্তু একটু আলাদা। তো আমাদের প্রাণীদের মধ্যেও কিন্তু কোষেদের মধ্যে কাজ করার ধরন বা কার্যক্ষমতা হচ্ছে একটু ভিন্ন ভিন্ন রকমের দেখতে পাওয়া যায়। তাহলে কোষ হচ্ছে কি? জীবেদের গঠনগত কার্যগত একককে বলা হচ্ছে কোষ। তো যেমন আমাদের দেহ বা একটা বাড়ি তৈরি করতে গেলে, যেমন ইটের দরকার এবং ইটগুলোকে সাজিয়ে সাজিয়ে সে বাড়ি তৈরি করা যায় বা বাড়ি তৈরি করা হয়, ঠিক সেরকমই আমাদের যে জীবের দেহ রয়েছে, উদ্ভিদ প্রাণী, এদের দেহটাও ঠিক একই রকম ভাবে এই কোষেদের বিভিন্ন সজ্জার মাধ্যমে, কোষেদের গঠনের মাধ্যমে, কোষেদের দ্বারা পুরো দেহটা সৃষ্টি বা তৈরি হয়েছে। অর্থাৎ যদি আমরা জীবনের উৎপত্তি ব্যাপারটা আমরা দেখতে যাই, ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টারে রয়েছে জীবনের উৎপত্তি ব্যাপারে। সেই জীবনের উৎপত্তি জায়গাতে বলা হয়েছিল যে প্রথমে এই যে পৃথিবীতে যে প্রাণী এসেছিল সেটা হচ্ছে কোষ, এবং সেই কোষ থেকেই ধীরে ধীরে অনুন্নত কোষ থেকে ধীরে ধীরে উন্নত কোষে তৈরি হলো, এবং উন্নত কোষ থেকে ধীরে ধীরে আরো উন্নততর হলো, অর্থাৎ জটিলতর কোষের সৃষ্টি হলো, এবং সেখান থেকে জীবের আবির্ভাব হলো। এই কোষ ব্যাপারে প্রথম কে পর্যবেক্ষণ করেছেন? তো পর্যবেক্ষণ করলো কে এই কোষ ব্যাপারে? 1665 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1665। আমার সঙ্গে সঙ্গে ক্লাসের সঙ্গে সঙ্গেই কত রকমের কত ধরনের প্রশ্নগুলো হবে, সেই প্রশ্নগুলোও কিন্তু আলোচনা করা হবে, এবং সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো বলছি পড়াতে পড়াতে সেগুলো চেষ্টা করবে প্রশ্নগুলো উত্তর দেওয়ার। ঠিক আছে? এবং যারা ক্লাস দেখছো তাদের বলছি তোমরা ফালতু ভিডিও দেখছো না। ঠিক আছে? যারা ক্লাসটি দেখছো তাদেরকে বারবার করে বলছি তোমরা ফালতু ভিডিও দেখতে আসোনি, এটা কাজের ভিডিও। ঠিক আছে? তোমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই ভিডিও দেখতে পারো এবং তোমার কাজে লাগছে, অর্থাৎ সময়টা তুমি লাগাচ্ছ ভিডিও দেখাতে, এই সময়টা কিন্তু নষ্ট হচ্ছে না। অনেক ভিডিও দেখতে গিয়ে আমরা সবাই নষ্ট করে দিই ঘন্টার ঘন্টা, আমরা বুঝতেই পারি না, আমরা জানতেই পারি না যে আমরা কি করলাম, কতক্ষণ কি করলাম, বা সেখান থেকে কিছু শিখলাম কিনা। আচ্ছা, শেখার জিনিসটা, শেখার জিনিস, শেখার জায়গাতে এসেছো, শেখাচ্ছি, শিখে নাও, এরকম যে ফ্যাসিলিটি, যে সুযোগ সুবিধা, এগুলো কিন্তু সবসময় বা আগে এসব ছিল না। তো এখন ফ্রিতে, একদম ফ্রিতে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে হাতে ফোন, বাড়িতে ফোন আছেই আছে, সবার বাড়িতে এখন বড় ফোন রয়েছে। তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই ক্লাসগুলি দেখতে পারো। তো সবাইকে বলছি, সবাইকে বলবো যে তোমরা কাজের জিনিস দেখছো, এটা কাজের জিনিস। কোনো মতেই কোনো মতেই ভিডিওটি অর্ধেক ছেড়ে 2 মিনিট দেখে বেরিয়ে যাবে না। ঠিক আছে? ভিডিওটা দেখো, এবং যদি ভালো লাগে, তোমাদের ক্লাসটি যদিও ভালো লাগে,
অবশ্যই তোমরা ক্লাসটি শেয়ার করো। যদি ভালো লাগে, না ভালো লাগে আমার মুখের উপরেই তোমরা বলে দাও যে ক্লাস ভালো লাগছে না, কোনো দুঃখ পাবো না আমি, ঠিক আছে কিনা? তাহলে ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটি শেয়ার করবে। এবং এই চ্যানেলে তোমাদের জন্য প্রতিনিয়ত বিজ্ঞান বিভাগের ক্লাস আনার চেষ্টা আমি করব। তো প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে সবার মাঝে ছড়াবে। চ্যানেলটি বা ক্লাসগুলো পেতে গেলে তোমরাই হচ্ছ সব, ঠিক আছে? তোমরাই হচ্ছে সব, তোমাদের জন্যই ক্লাস, তোমাদের উদ্দেশ্যেই এই ক্লাস করা। তোমরা যদি ক্লাস করো তাহলে আমি আগামীতে আরো বেশি বেশি করে ক্লাস আনার সাহস পাবো, ঠিক আছে? তো প্রত্যেককে বলবো ক্লাসগুলি দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং জুড়ে থাকো এই চ্যানেলের সাথে। তো চলো কোষ ব্যাপারে, তাহলে কোষ সম্পর্কে আমরা যেটা আলোচনা করছিলাম, তো কোষের যে আবিষ্কার বা কোষের যে প্রথম পর্যবেক্ষণ, কোষ তো আগে থেকেই আছে, তাহলে কোষের পর্যবেক্ষণ করলো কে? তো কোষের পর্যবেক্ষণ করলো একজন বিজ্ঞানী বলা হয় যার নাম রবার্ট হুক বলে একজন বিজ্ঞানী, ঠিক আছে? তো রবার্ট হুক বলে একজন বিজ্ঞানী 1665 খ্রিস্টাব্দে একটা যন্ত্র আবিষ্কার করলেন যার নাম হচ্ছে মাইক্রোস্কোপ, যার নাম হচ্ছে মাইক্রোস্কোপ যন্ত্র, বা যাকে বাংলায় বলা হয় আণুবীক্ষণ বা অণুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? আমি অণুবীক্ষণে লিখছি, অণুবীক্ষণ। অণু মানে হচ্ছে ক্ষুদ্রাকৃতির গঠনকে বোঝায়, আর বীক্ষণ মানে দেখার জন্য। অর্থাৎ মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করার পর আবিষ্কার করলো সে নিজেই, এবং 1665 খ্রিস্টাব্দে গাছের বা ওক গাছের ছাল থেকে প্রথম কোষের আবিষ্কার করলেন। এবং সেই কোষের যে গঠনগুলো ছিল সেগুলি মৌচাকের কুঠুরির মতো ছিল, তার কারণে এই কোষের এই গঠনটাকে নাম দেওয়া হলো কোষ বা সেল। প্রথমে কিন্তু কোষ বা সেল নাম দেওয়া হয়নি, প্রথমে নাম দেওয়া হচ্ছে সেলুলি, এবং সেলুলি থেকে প্রথম কথা আসে। তাহলে মৌচাকের কুঠুরির মতো যে গঠন ছিল, এই কুঠুরির মতো যে গঠন সেটাকে কুঠুরির মতো গঠন, তাহলে অণুবীক্ষণ যন্ত্রে মৌচাকের কুঠুরির মতো একটা গঠন দেখতে পেল, এবং সেই মৌচাকের কুঠুরির মতো গঠনটাকে নাম দেওয়া হলো কি? সেল বা কোষ। কি নাম দেওয়া হলো? সেল বা কোষ। এই সেল বা কোষ নিয়ে হচ্ছে আমাদের কথা আজকে, ঠিক আছে? তো সেল বা কোষ প্রথম পর্যবেক্ষণ করলো কে? 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক, ঠিক আছে? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কোষটা ছিল মৃত কোষ, মরা কোষ। তারপরে বিজ্ঞানী লিভেন হুক বলে আরেকজন আসে 1674 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1674 খ্রিস্টাব্দে লিভেন হুক বলে একজন আসে, সে সজীব কোষ নিয়ে পর্যবেক্ষণ করে। 1674 খ্রিস্টাব্দে লিভেন হুক সজীব কোষ নিয়ে পর্যবেক্ষণ করেন। তো প্রথম পর্যবেক্ষণ করেন কে? সজীব কোষ নিয়ে পর্যবেক্ষণ করেন। তো সজীব কোষ নিয়ে প্রথম পর্যবেক্ষণ করেন কে? সেটা হচ্ছে লিভেন হুক। তবে ওই সেই যন্ত্রতেই, অর্থাৎ যে অণুবীক্ষণ যন্ত্র ছিল প্রথমে, সেটা যন্ত্র নেই। তো পরবর্তীতে আরো সময় যায়, আরো সময় অতিবাহিত হয়, এবং ধীরে ধীরে এই যে অণুবীক্ষণ যন্ত্র ছিল সেখান থেকে ধীরে ধীরে আরো উন্নত অণুবীক্ষণ যন্ত্র তৈরি হলো। আর যেটা সবচেয়ে মূল্যবান হচ্ছে, বা এই কোষ ব্যাপারে সবচেয়ে বেশি ব্যাখ্যা পাওয়া যায় 1932 সালে আবিষ্কৃত নল ও রুস্কা দ্বারা 1932 যে সাল বা 1932 খ্রিস্টাব্দে নল ও রুস্কা বলে দুজন বিজ্ঞানী, ঠিক আছে? নল ও রুস্কা নামক দুইজন বিজ্ঞানী, তারা কি করলো? নল ও রুস্কা নামক দুজন বিজ্ঞানী তারা 1932 সালে এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আরো ধীরে ধীরে উন্নত হয়ে তৈরি হলো কে? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র এর সাহায্যে তারা কি করলো? কোষের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিতে সক্ষম হলো। অর্থাৎ কোষের ব্যাপারে প্রথম যদি বলা হয় যে বিস্তারিত যে আলোচনা, সেটা কিন্তু এই বিজ্ঞানী নল ও রুস্কা
1932 সালে তাদেরই আবিষ্কার করা একটি যন্ত্র যাকে বলা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, যেখানে কোনো একটা বস্তুকে অণুবীক্ষণ যন্ত্রের কাজ হচ্ছে কোনো একটা বস্তুকে বড় করে বা তার ভেতরের যে গঠন রয়েছে ক্ষুদ্রাকৃতির গঠন থেকে তার ভেতরে অংশগুলোকে ভালো করে বোঝানোর জন্য বা বড় করে দেখানোর জন্য এই যন্ত্রগুলি প্রয়োজন পড়ে বা দরকার পড়ে, যাকে নাম দেওয়া হয়েছে অণুবীক্ষণ যন্ত্র। তাহলে কোন অণুবীক্ষণ যন্ত্র? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলো কে? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলো বিজ্ঞানী নল ও রুশকা। কে করলো? বিজ্ঞানী নল ও রুশকা। কত সালে করলো? 1932 খ্রিস্টাব্দে। তো প্রথম কোষ নিয়ে পর্যবেক্ষণ করলো কে? প্রথম কোষ নিয়ে পর্যবেক্ষণ পাওয়া যায় 1665 খ্রিস্টাব্দে। সেটা হচ্ছে রবার্ট হুক বলে। তো সেই কোষটা ছিল মৃত কোষ। তারপরে সজীব কোষ নিয়ে পর্যবেক্ষণ করলো প্রথমকে, সেটা হচ্ছে 1974 সালে। কে করলো? বিজ্ঞানী লিভেন হুক। তারপরে ধীরে ধীরে সময় যায় এবং অণুবীক্ষণ যন্ত্র আরো উন্নত হয় এবং উন্নত হয়ে এখনকার যে অণুবীক্ষণ যন্ত্র রয়েছে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, যেটা আবিষ্কার করলো নল এবং রুশকা, এবং তাদের দ্বারাই প্রথম কোষ ব্যাপারে বিস্তারিত জানা যায়। এবার কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ কোষের ব্যাপারে আমরা এটুকু জানলাম শুরু হলো কি থেকে। আচ্ছা, কোষের প্রকারভেদ। কোষকে প্রথমত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? কোষের প্রকারভেদ। তো প্রকারভেদ করতে গেলে কিন্তু অনেক রকম ভাবে প্রকারভেদ করা যায়, অর্থাৎ আলাদা করা যায়, তার টাইপস গুলো জানা যায়। তবে এখানে আমরা জানবো কোষ উন্নত এবং অনুন্নত হিসাবে কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে। তো কোষকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? কোষকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। তো কোষকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি, প্রথমে যেটা আমাদের রয়েছে আলোচনা, সেটা হলো ইউক্যারিওটিক। প্রথমে যেটা আলোচ্য সেটা হলো প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ। আর দুই নম্বর হচ্ছে ইউক্যারিওটিক কোষ। আচ্ছা, প্রোক্যারিওটিক কোষ কাকে বলছে? যে সমস্ত কোষগুলো ছিল অনুন্নত, ঠিক আছে, যে সমস্ত কোষগুলো ছিল অনুন্নত সেই কোষগুলোকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। তো প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? যে কোষগুলো ছিল অনুন্নত সেই কোষগুলোকে বলা হয় প্রোক্যারিওটিক। কি করে মনে রাখবো? প্রো মানে হচ্ছে এখানে পুরনো, প্রো মানে হচ্ছে পুরনো। আর ক্যারিওটিক বলা হয় ক্যারিওন থেকে এসেছে। ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, ক্যারিওন থেকে আসছে ক্যারিওটিক, যার মানে হচ্ছে নিউক্লিয়াস। আর আরেকটি শব্দার্থ বলা হয় বা বলতে পারি আমরা, সমার্থক শব্দ বলতে পারি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটা কি ধরনের? পুরনো ধরনের। তো নিউক্লিয়াস পুরনো মানে কি? কোষটাই পুরনো। তাহলে পুরনো কোষকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ কাকে বলা হয়? ইউ এর মানে হচ্ছে প্রকৃত। ইউ এর মানে কি বললাম? ইউ এর মানে হচ্ছে প্রকৃত। তাহলে প্রকৃত আর ক্যারিওটিক কথাটা আসে ক্যারিয়ন থেকে। তাহলে প্রকৃত কি? নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। তাহলে প্রকৃত নিউক্লিয়াস মানে হচ্ছে আদর্শ নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় বা উন্নত নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। উন্নত নিউক্লিয়াসকে বলা হচ্ছে বা নিউক্লিয়াস থাকে ওই জন্য সেই কোষটাকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। এটা হলো কোষের প্রকারভেদ। এবার কোষের ভেতরে বিভিন্ন গঠন আমরা দেখব। কোষের ভেতরকার বিভিন্ন রকম গঠন আমরা দেখব। যেমন ধরো, এটা যদি একটা কোষ হয়, ধরুন এটা একটা কোষ আছে গোলাকার, কোষের আকার বিভিন্ন হতে পারে। তো গোলাকার ধরনের একটা কোষ, এই কোষের ভেতরে একেবারে ভেতরে কি কি অংশ রয়েছে? কোষের একেবারে ভেতরে যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় নিউক্লিয়াস। কি বলা হয়? কোষের একেবারে ভেতরে যে গঠনটা রয়েছে তাকে বলা হয় নিউক্লিয়াস। তোমরা ডিম সবাই দেখেছো আশা করি, ডিম সবাই দেখেছো। তো ডিম যে গঠন, এই ডিমটাই হচ্ছে একটা কি আদর্শ নিউ এই আদর্শ হচ্ছে একটা কোষ। ডিমকে পুরোটাই একটা কোষ বলা হয়ে থাকে, যেখানে আমরা বিভিন্ন অংশ দেখতে পাবো, যার মধ্যে সবচেয়ে ভেতরে যেটা থাকে কমলা বর্ণে, সেটাই কি বলা হয়? সবচেয়ে কমলা বর্ণের যে অংশটা রয়েছে তাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, একে বলা হয় নিউক্লিয়াস।
তো কোষের একেবারে ভেতরে যে গঠনটা থাকে তাকে বলা হয় নিউক্লিয়াস। কোষের একদম বাইরে, কোষের একেবারে বাইরে যে গঠন রয়েছে, ঠিক আছে, যদি উদ্ভিদের ক্ষেত্রে বলা হয় তাহলে কোষ প্রাচীর, কোষ প্রাচীর থাকে। প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে থাকে ডাইরেক্ট কোষ পর্দা। প্রাণী কোষে আর উদ্ভিদ কোষে দুজন দুই জায়গাতে কিন্তু কোষ পর্দা দেখতে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের কোষের বিভিন্ন উপ অংশ বা অঙ্গাণু বলা যেতে পারে। কোষের বিভিন্ন অঙ্গাণু ব্যাপারে আমরা জানছি, যার সবচেয়ে মূল্যবান যেটা হচ্ছে সেটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস সবচেয়ে ভেতরে থাকে, আর সবচেয়ে বাইরে থাকে কোষ প্রাচীর, কোষ পর্দা। কোষ পর্দার ভেতরে বিভিন্ন যে তরল একটা অংশ রয়েছে, চারিদিকে এরকম একটা তরল অংশ রয়েছে কোষের ভেতরে, বা ডিম ভাঙলে আমরা দেখতে পাবো। এই তরল অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। কি বলা হয় থাকে? এই তরল অংশকে বলা হয় তরল অংশকে বলা হয় সাইটোপ্লাজম। তরল অংশটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমেই বিভিন্ন অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে। এই সাইটোপ্লাজমেই বিভিন্ন অঙ্গাণু ভাসমান অবস্থায় থাকে। যেমন কি? যেমন হচ্ছে এই সাইটোপ্লাজমেই একটি গঠন দেখা যায়, যেটা হচ্ছে ঠিক এরকমটা, ঠিক আছে। এই যে গঠনটা, একে বলা হয় মাইটোকন্ড্রিয়া। একে বলা হয় মাইটোকন্ড্রিয়া। কি বলা হয়? এটা একটা কোষের অঙ্গাণু হয়ে গেল, মাইটোকন্ড্রিয়া। আরেকটি অঙ্গাণু রয়েছে গোলাকার একটা গঠন, যেটাকে বলা হয় কি, এই গোলাকার গঠনটাকে নাম দেওয়া হয়েছে সেন্ট্রোজোম। একটা ছোট করে কিছু দানাদার কিছু গঠন দেখতে পাওয়া যায় এর মধ্যে। এক প্রকারের পর্দান্বিত, শুরু থেকে শেষ পর্যন্ত এক প্রকারের পর্দার মতো একটা গঠন দেখা যায়, যেটা কোষ, কোষের মধ্যে কোষ পর্দা থেকে শুরু করে নিউক্লিয়াস পর্যন্ত ছড়িয়ে থাকে, যেটাকে নাম দেওয়া হয় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। ঠিক আছে। এর সঙ্গে রয়েছে লাইসোজোম, রাইবোজোম এবং ভ্যাকুওল, এই সব কিছু অংশ রয়েছে। অর্থাৎ যদি কোষের গঠনগুলোর নাম বলতে যাই, কোষের ভিতরে কি কি রয়েছে, তাহলে প্রথম আমরা দেখব কোষ পর্দা। কত কিছু রয়েছে কোষের ভিতরে। কোষ পর্দা রয়েছে, কোষ প্রাচীর রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। উদ্ভিদ আর প্রাণী কোষ মিলিয়ে বলছি, ঠিক আছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ মিলিয়ে বলছি। মাইটোকন্ড্রিয়া রয়েছে, সেন্ট্রোজোম রয়েছে, ভ্যাকুওল রয়েছে, লাইসোজোম রয়েছে, রাইবোজোম রয়েছে, এন্ডোপ্লাজমীয়, জালিকা রয়েছে, গলগি বডি রয়েছে। এই সব কিছু ভাসমান থাকে কোথায়? সাইটোপ্লাজমে, তাই না? অর্থাৎ সাইটোপ্লাজম রয়েছে। এছাড়া আরো কিছু কিছু কোষীয় অঙ্গাণু দেখতে পাওয়া যায়। তাহলে কোষীয় অঙ্গাণু ব্যাপারে আমরা জানলাম যে কি কি রয়েছে না রয়েছে। এবার এই সমস্ত প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু ব্যাপারে আমরা একেবারে ডিটেলসে জানবো, কোথায় থাকে, কি করে, কি কাজে লাগে, এই সমস্ত কিছু, ঠিক আছে না? প্রত্যেককে বলছে, যদি ক্লাস এই অবধি দেখেছো তো অনেক অনেক ধন্যবাদ, যে ধৈর্য সহকারে ক্লাসটি দেখতে পারছো। তোমার ধৈর্য, ক্লাস দেখার ধৈর্য আছে, তার মানে তুমি এই ক্লাস 9কে জয় করে নিয়েছো। অর্থাৎ পড়াশোনা এর যে মনোযোগ, ঠিক আছে, সেটা তোমার একদম পাকাপোক্ত। পড়াশোনার মনোযোগ একদম পাকাপোক্ত।
ঠিক আছে? এবং ক্লাস দেখো, আগামী যে ক্লাসগুলো দেব সেগুলো মন দিয়ে দেখো। ক্লাস অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রত্যেকটা জিনিস আমরা একদম গভীর থেকে গভীরের ভিতরে গভীরে গিয়ে আমরা জানবো কি জিনিস রয়েছে, কি থাকে, কি করে, কোন কোন কাজে লাগে, প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু ব্যাপারে। যারা 9 এর জন্য দেখা বা যারা দেখছো তাদের কিন্তু শুধু 9এই কাজে লাগছে না। তোমরা যদি দেখো, একটু খেয়াল করো, তোমাদের কোনো ক্লাসের পড়া আগামী যে পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে তাতে কিন্তু কাজে লাগে। 7-এ পড়া, 8-এ কিছু, 8-এ পড়া, 9-এ কিছু, 9-এ পড়া 10-এ কিছু, 10-এ পড়া 11 বা 9-এর যে কোর্সগুলো ব্যাপারে পড়ছো সেগুলো 10-এ সেরকম পাবে না, কিন্তু 11-এ গিয়ে আবার পাবে। 11 গিয়ে তোমাকে আবার এই কোর্স, মানে এই সমস্ত জিনিসই পড়তে হবে, কিন্তু একদম আর একটু বেশি বেশি জানতে হবে। ঠিক আছে? তো এখন যদি তোমরা এই জিনিসটা ভালো করে জেনে নাও, তাহলে পরবর্তীতে তোমাদের জেনে নেওয়াটা বা পরবর্তী ক্লাসে যদি তোমরা সায়েন্স নাও তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে বিষয়টা। তো এমনভাবে বলবো মাথায় একদম ঢুকে যাবে, মাথায় গেঁথে যাবে যে কি কি রয়েছে, কি কাজ করে, কোথায় কোন অঙ্গাণু রয়েছে। এই যে একটা কোষের ছবি আমরা এঁকেছি, কোষের একটা সামান্য সামনের দিক থেকে দেখতে পাই এরকম ভাবে একটা ছবি আঁকা আছে, একটা ডায়াগ্রাম আঁকা আছে। এই ছবির ভেতরে কয়েকটা অঙ্গাণু ব্যাপারে আমরা লিখেছি এবং কোন কোন অঙ্গাণু থাকে সেটা পাশেও লেখা রয়েছে। তো আমরা এক একটা করে, মানে একটা একটা করে আমরা কোষের বিভিন্ন অঙ্গাণু ব্যাপারে জানবো। তো তাহলে এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে কোষ প্রাচীর ব্যাপারে। ঠিক আছে? উদ্ভিদের দেহে পাওয়া যায়, এটা কিন্তু প্রাণী দেহে পাওয়া যায় না। কোষ প্রাচীর ব্যাপারে প্রথম কোষীয় অঙ্গাণু একেবারে কোষের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে কোষ প্রাচীর। ঠিক আছে? এই কোষ প্রাচীর ব্যাপারে আমরা জানতে গিয়ে আমরা জানবো কি কি রয়েছে, এর কি কি নিয়ে গঠিত, কি কি পাওয়া যায়। তাহলে কোষ প্রাচীর কোথায় থাকে? কোষ প্রাচীর যদি আমরা একটা কোষের ছবি আঁকা হয়, এই যেমন একটা প্রাণী কোষ এর ছবি আঁকা রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে এটা উদ্ভিদ কোষের ছবি আঁকা রয়েছে, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। ঠিক আছে? এটা কিন্তু প্রাণী কোষ নয়, যার আকারটা হচ্ছে ষড়ভুজাকার। উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ আঁকা রয়েছে এবং সেই উদ্ভিদ কোষের আমরা যেটা জানবো সেটা হলো কোষ প্রাচীর ব্যাপারে। দেখো, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে কোথায়? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কোষের একেবারে বাইরে থেকে, কোষের কোথায় থাকে? বাইরে, বা কোষের কোষ পর্দারও বাইরে, কোষের এক একেবারে বাইরের অংশ। কিসের অংশ? বাইরের অংশ হচ্ছে এই কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর একেবারে বাইরের অংশ, কোষকে বাইরের থেকে ঘিরে রয়েছে। এবং এর বৈশিষ্ট্য কি কি? কোষ প্রাচীরের নানান রকম বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে? যেমন এই কোষ প্রাচীর হচ্ছে একটু পুরু হয়, মোটা হয়, নির্জীব হয়। কোষ প্রাচীর কি হয়? অংশ যেটি হয় পুরু, মানে একটু মোটা হয়, নির্জীব মানে এর কোনো প্রাণ নেই এরকমটা ধরা হয়, নির্জীব হয়, এবং এর সাথে সাথে কিছু ভেদ্য হয়, অর্থাৎ ভেদ করতে পারে, বাইরে থেকে কোনো কিছু প্রবেশ করতে পারলে সেটাকে বলা হয় ভেদ্য। বাইরে থেকে নানান উপাদান কোষের ভিতরে প্রবেশ করতে হবে, আর প্রবেশ না করলে সেই কোষের ভিতরে বিভিন্ন পুষ্টি উপাদান প্রবেশ না করলে কোষটি মারা যাবে। তাই ভেদ্য আবরণ থাকতে হবে। তাহলে কোষ প্রাচীর কয়টি আবরণ নিয়ে তৈরি? তো কোষ প্রাচীরের আবরণ হচ্ছে 3টে। কি কি? কোষ প্রাচীর, তো আমরা দ্বিতীয় যে পয়েন্ট আমরা পড়বো, কোষ প্রাচীরের আবার আবরণ রয়েছে। এটা তো কোষের একটা আবরণ, আবার আবরণ বিভিন্ন রকম আবরণ বা স্তর নিয়ে গঠিত। ঠিক আছে? তো কোষের একেবারে বাইরের স্তরটাকে, উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের প্রথম 3টে স্তর নিয়ে গঠিত। কোষ প্রাচীর কটা স্তর নিয়ে গঠিত? কোষ প্রাচীর 3টে স্তর নিয়ে গঠিত। কোষ প্রাচীর 3টে স্তর নিয়ে গঠিত। বোঝা গেল কথা? তো কোষ প্রাচীর 3টে স্তর কি কি? প্রথম বলছে মধ্যচ্ছদা বা মধ্য ল্যামেলা বলা হয়। 1 নম্বর যে গঠন সেটাকে বলা হচ্ছে মধ্য ল্যামেলা। মধ্য ল্যামেলা কোথায় আছে দেখবো আমরা। মধ্য ল্যামেলা, যাকে আরেক নামে ডাকা হয় বা মধ্যচ্ছদা বলে। দেখো, মধ্য কথাটা ভাঙলেই বুঝতে পারবে, মধ্য মানে হচ্ছে মাঝখানে। 2 নম্বর যে গঠন
তাহলে আমরা দেখছিলাম কোষের যে প্রাচীর সেই ব্যাপারে। তো কোষ প্রাচীরের সবচেয়ে বাইরের যে অংশ রয়েছে তাকে বাইরের বলা যাবে না, কোষ প্রাচীরের সবচেয়ে বা দুটি কোষের মধ্যবর্তী যে অংশ, কোষ প্রাচীরের বা দুটি পাশাপাশি যে কোষ রয়েছে তার মধ্যবর্তী যে অংশ রয়েছে সেটাকে বলা হচ্ছে মধ্য ল্যামেলা। ভালো করে বুঝবে, এই যে স্তর রয়েছে এই স্তরটা কিন্তু কোষ প্রাচীরের প্রথম প্রাথমিক স্তর। প্রাথমিক স্তর কোনটা? এটা হচ্ছে প্রাথমিক স্তর। কোষ মধ্য ল্যামেলার ঠিক শুরুতে বা এই ভেতরের দিকে যে অংশটা রয়েছে এটা হচ্ছে এই দিকে যে কোষ আছে, কোষ পরপর পরপর লেগে রয়েছে, ঠিক এইভাবে যে আকারটা রয়েছে কোষের যে আকার ঠিক এরকম করে পরপর পরপর লেগে রয়েছে। এইভাবে কোষের আকারগুলো ঠিক এরকম করে কোষের আকারগুলো লেগে রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে কোষের গঠন। এবার এই কোষগুলোর মধ্যবর্তী যে অংশ, দুটি কোষের মাঝের যে স্তরটা রয়েছে সেইটাকে বলা হচ্ছে মধ্য ল্যামেলা। আর কোষের ভেতরের দিকে যে স্তরটা পাবো প্রথমে সেটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর, ঠিক আছে। আর তারপরে যে স্তরটা রয়েছে, তারপরে যে স্তর রয়েছে প্রাথমিক প্রাচীরের পরে সেটাকে বলা হয় গৌণ খাঁজ বা গৌণ প্রাচীর, ঠিক আছে। খাঁজ বলা যাবে না, সরি, গৌণ কোষ প্রাচীর আমরা বলতে পারি, ঠিক আছে। গৌণ কোষ প্রাচীর। তাহলে বোঝা গেল যে তিনটে অংশ কোথায় রয়েছে, গৌণ প্রাচীর। তাহলে গৌণ প্রাচীর কোথায়, তাহলে কি কি অংশ রয়েছে? 2 নম্বর যে অংশ সেটাকে বলা হচ্ছে কি প্রাথমিক খাঁজ বা সরি প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি যে সেল ওয়াল বা প্রাইমারি ওয়াল। আর 3 নম্বর রয়েছে কি গৌণ প্রাচীর বা গৌণ কোষ প্রাচীর, গৌণ প্রাচীর বা গৌণ কোষ প্রাচীর। তাহলে আমরা জানবো এই তিনটে অংশ কি কি নিয়ে গঠিত। এই অংশ দেখো, একটা যে কোনো কিছু একটা তৈরি হতে গেলে, বিশেষ করে উদ্ভিদ বা প্রাণীতে যে কোনো কিছু তৈরি হতে গেলে তা প্রোটিন, ফ্যাট, শর্করা এইসব কিছু নিয়ে কিন্তু তৈরি হয়। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে সেই উপাদানগুলি দেখতে পাওয়া যাবে। যেমন মধ্য ল্যামেলা ব্যাপারে আমরা জানবো এখন। মধ্য ল্যামেলাতে কি কি রয়েছে বা মধ্যচ্ছদা অংশে কি কি রয়েছে। তো মধ্যচ্ছদা যে অংশ রয়েছে তারা কি কি নিয়ে গঠিত। মধ্যচ্ছদা বা মধ্য ল্যামেলা যে অংশ সেটা গঠিত হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম পেকটেট নামক একটা গঠন বা রাসায়নিক যৌগ দিয়ে নির্মিত বা গঠিত, যেটাকে মধ্য ল্যামেলা। তাহলে মধ্য ল্যামেলায় কি কি নিয়ে তৈরি? মধ্য ল্যামেলা ক্যালসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট নামক, ম্যাগনেসিয়াম পেকটেট নামক কিছু রাসায়নিক যৌগ দ্বারা গঠিত, ঠিক আছে। এটা হলো মধ্য ল্যামেলা কি দিয়ে, বা মধ্য ল্যামেলা যে প্রাচীর বা ওয়াল সেটা কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে এই ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত। নেক্সট যেটা হচ্ছে 2 নম্বর, সেটা প্রাথমিক প্রাচীর। তো মধ্যচ্ছদার দুই পাশে রয়েছে এটা। মধ্যচ্ছদার দুই পাশে বললাম না, এই দেখতে পাওয়া যাচ্ছে এই যে এই দিকটা এই দিকটা, ঠিক আছে, বাইরের দিক বা ভেতরের দিক, আগের ভেতরের কোষের বা বাইরের দিকের কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে দ্বিতীয় যে আমাদের প্রাচীর রয়েছে সেটাকে বলা হচ্ছে কোষ প্রাথমিক প্রাচীর। কোষ প্রাচীরের দ্বিতীয় যে স্তর সেটাকে বলা হয় কোষ প্রাথমিক প্রাচীর। তাহলে এই প্রাথমিক প্রাচীর কি কি নিয়ে তৈরি? তো প্রাথমিক প্রাচীর মনে রাখবে কোথায় রয়েছে। প্রাথমিক প্রাচীর কোষের মধ্যচ্ছদার বা মধ্য ল্যামেলার দুই পাশে রয়েছে, ঠিক আছে। মধ্য ল্যামেলার বাইরের দিকেও রয়েছে, এটা হচ্ছে এই যে নীল যে কালি, সেটা হচ্ছে মধ্যচ্ছদা। আর তার এপাশ ওপাশ যে কালো রঙের যে বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। তাহলে মধ্যচ্ছদার দুই পাশে প্রাথমিক প্রাচীর গঠিত, এবং সেই প্রাথমিক প্রাচীর এক প্রকারের কি জটিল শর্করা দ্বারা তৈরি, যেটাকে বলা হয় সেলুলোজ। তাহলে কি দিয়ে তৈরি? সেলুলোজ। শুধু সেলুলোজ থাকে না, তার সাথে কিছু
প্রোটিন নামক গঠন থাকে, যার মধ্যে একটা হচ্ছে লিগনিন, আর একটা হচ্ছে সুবেরিন, দিয়ে নির্মিত এই প্রাথমিক প্রাচীর। তাহলে এই সেলুলোজ, তার সঙ্গে লিগনিন, আর একটা হচ্ছে সুবেরিন নামক কিছু অংশ দ্বারা, সেলুলোজ হচ্ছে শর্করা টাইপের, লিগনিন সুবেরিন হচ্ছে প্রোটিন টাইপের। তো শর্করা এবং প্রোটিন দিয়েই তৈরি এরা। তো সেলুলোজ আর লিগনিন আর সুবেরিন দ্বারা নির্মিত যে গঠন, সেটাকেই বলা হচ্ছে কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীর বলা হয়ে থাকে। তো প্রাথমিক প্রাচীর কি দিয়ে তৈরি আমরা দেখলাম। নেক্সট যে প্রাচীর রয়েছে বা স্তর রয়েছে, সেটাকে বলা হয় গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর কি কি নিয়ে তৈরি, এবার এর ব্যাপারে জানবো আমরা। তো গৌণ প্রাচীর একটা বড় একটা অংশ নিয়ে তৈরি, তাই এখানে বেশি বেশি করে বা কিছু বেশি পরিমাণ অংশ দেখা যায়। তাহলে প্রাথমিক প্রাচীরের ভেতরের দিকে, প্রাথমিক প্রাচীর হচ্ছে এটা বা এটা তার ভেতরের দিকে, এই প্রাথমিক প্রাচীর, এই যে জায়গাটা আমি মোটা করে দাগ টানলাম, ঠিক আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে গৌণ খাঁজ। ঠিক আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে গৌণ খাঁজ। এই জায়গাটারই নাম হচ্ছে গৌণ খাঁজ, যেটা কোষ পর্দার গায়ে লেগে রয়েছে। কোথায় লেগে রয়েছে? উদ্ভিদ কোষের কোষ পর্দা বা প্লাজমা পর্দার সঙ্গে লেগে থাকে যে স্তরটা, কোষ প্রাচীরের স্তরটি, সেটাকেই বলা হচ্ছে গৌণ প্রাচীর। তাহলে গৌণ প্রাচীর কোথায় রয়েছে? গৌণ প্রাচীর রয়েছে প্রাথমিক প্রাচীরের পরবর্তী অংশ। প্রাথমিক প্রাচীরের পরবর্তী যে অংশ, যেটি কোষ পর্দার সঙ্গে যুক্ত রয়েছে, সেটাকে বলা হয় এই কি গৌণ প্রাচীর। তো গৌণ প্রাচীর কি কি নিয়ে তৈরি? তো গৌণ প্রাচীর, এই প্রাথমিক প্রাচীর যা যা থাকে, গৌণ প্রাচীরেও সেম জিনিস থাকে। ঠিক আছে, এটা তাছাড়া নতুন কিছু গঠনও দেখতে পাওয়া যায় বা নতুন কিছু উপাদান রয়েছে এর মধ্যে, যেমন কিউটিন এবং ট্যানিন বলে কিছু উপাদান দেখতে পাওয়া যায়। কি কি দেখতে পাওয়া যায়? কিউটিন ও ট্যানিন নামক কিছু উপাদান, এবং তার সঙ্গে সেলুলোজ এবং হেমিসেলুলোজ বলে কিছু উপাদানও রয়েছে। তাছাড়াও রয়েছে এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সালেট, সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট। গৌণ প্রাচীর আর কি কি রয়েছে? ক্যালসিয়াম কার্বনেট, ও অক্সালেট, বা ক্যালসিয়াম অক্সালেট, সিলিকা প্রভৃতি অজৈব এসব লবণ, এগুলো হচ্ছে এক প্রকারের কি লবণ। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে এক প্রকারের লবণ, ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে এক প্রকারের লবণ। এই লবণ জাতীয় উপাদান দ্বারা যুক্ত রয়েছে, এবং এটি হচ্ছে একটু পুরু বা মোটা এবং ভেদ্য যে স্তর, সেটাকেই বলা হচ্ছে বা কি বলা হয় গৌণ প্রাচীর। তাহলে গৌণ প্রাচীর কি কি নিয়ে তৈরি, কি কি রয়েছে? তো প্রাথমিক প্রাচীর একেবারে কোষের ভেতরের দিকে, একটা উদ্ভিদ কোষের একদম ভেতরে, কোষ প্রাচীরের তিনটে স্তরের মধ্যে একেবারে ভেতরের যে স্তর রয়েছে, সেটাকে বলা হয় গৌণ প্রাচীর। এই গৌণ প্রাচীর কি কি নিয়ে তৈরি? গৌণ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, ট্যানিন, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সালেট, সিলিকা, এবং তার সঙ্গে কিছু উপাদান রয়েছে আরো। এবং এর বৈশিষ্ট্যটা কি? এর বৈশিষ্ট্য হচ্ছে, গৌণ প্রাচীরের বৈশিষ্ট্য হচ্ছে এটি পুরু হয় এবং ভেদ্য হয়। ঠিক আছে, মানে কোনো কিছু ভেদ করে যাতে ভেতরে, কোষের ভেতরের দিকে প্রবেশ করতে পারে, কোষের ভেতরের দিকে যাতে কোনো কিছু প্রবেশ করে যেতে পারে, ওই জন্য এটাকে ভেদ্য বলা হয়। এবং এই ভেদ্য হয়, এবং সেটাকে বলা হচ্ছে গৌণ প্রাচীর বা গৌণ কোষ প্রাচীর। এই গৌণ কোষ প্রাচীর ব্যাপারে আমরা দেখলাম। তো গৌণ কোষ প্রাচীর ব্যাপারে আর কি কি রয়েছে? তো গৌণ কোষ প্রাচীরে এই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দেখা যায়, যেটাকে ভেদ্য বলতে পারি আমরা, আর বেশি কিছু এর ব্যাপারে আমাদের জানা দরকার নেই। তো কোষ প্রাচীরের কয়টি অংশ কি কি তার ব্যাপারে জানলাম, কি কি দিয়ে তৈরি এবং কেমন হয় তার বৈশিষ্ট্য, সেটাও আমরা দেখলাম। ঠিক আছে, এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কাজ ব্যাপারে। তো এই গৌণ প্রাচীর বা কোষ প্রাচীরের কাজ কি? গৌণ প্রাচীর বা কোষ প্রাচীর কি কাজ করে? তো প্রথম যে কাজটি করে সেটা হলো কোষের আকৃতি প্রদান করে।
কোষের যে আকার আকৃতি রয়েছে, প্রথম কাজ কি কাজ? কোষের আকৃতি প্রদান করা। ঠিক আছে, কোষের আকৃতি, এই যে বারবার বলছি তাতেই কিন্তু তোমাদের 50% পড়া ক্লাসেই হয়ে যাবে। কোষের আকৃতি প্রদান করা। তাহলে কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষের আকৃতি প্রদান করা। ঠিক আছে, তাছাড়া 2 নম্বর কাজ হচ্ছে কোষের দৃঢ়তা, কোষকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে রাখবে, এটা হচ্ছে 2 নম্বর কাজ। তো 2 নম্বর কাজ কোষের দৃঢ়তা প্রদান করা। ঠিক আছে, দৃঢ়তা প্রদান করা। তাছাড়া আর কি বলা হচ্ছে? কোষের যান্ত্রিক শক্তি, কোষের ভিতরে যে শক্তি দরকার পড়ে বা যান্ত্রিক শক্তি দরকার পড়ে, সেটাই কোষ প্রাচীর এর কাজ, যান্ত্রিক শক্তি প্রদান করবে। অর্থাৎ কোষ প্রাচীরের শক্তি উৎপাদনের এক রকমের ইনডাইরেক্টলি কাজ করে, সরাসরি নয়, অসরাসরি যান্ত্রিক শক্তি হিসাবে বা যান্ত্রিক শক্তি যোগান দেওয়ার জন্য কোষ প্রাচীর কাজ করে। তাছাড়া আমরা বলতে পারি সংলগ্ন কোষের মধ্যে সাইটোপ্লাজমের সংযোগ রক্ষা করে। সংলগ্ন কোষ মানে কি? 4 নম্বর যে আমাদের কাজ রয়েছে সংলগ্ন কোষ। সংলগ্ন কোষ বলতে কি বোঝাচ্ছে? দেখো, এই একটা কোষ আছে, এর পাশেও তো কোষ রয়েছে, ডান দিক বাম দিক উপরে এই নিচে কোষ রয়েছে। তাহলে এক কোষ থেকে আরেক কোষে যে সাইটোপ্লাজমের যে উপাদানগুলো রয়েছে তা আদান প্রদান করার জন্যেও কোষ প্রাচীর কাজ করবে। তাহলে কিসের? যেমন ধরো এই কোষ প্রাচীরে এই যে কোষ আছে, এই কোষের ভেতরে কি এলো? জল এলো। ঠিক আছে, এই জল, এই উপাদানটা পরবর্তী কোষেও যেতে হবে। তাহলে পরবর্তী কোষে পাঠানোর জন্য এই কোষ প্রাচীর কাজ করে। এই জন্য বলা হচ্ছে সংলগ্ন যে কোষগুলো রয়েছে, পাশাপাশি লেগে থাকা, যুক্ত থাকা যে কোষগুলো রয়েছে, তাতে সাইটোপ্লাজমীয় বিভিন্ন যে উপাদান, সাইটোপ্লাজমে যে উপাদানগুলি ভেসে থাকে বা দরকারি, সেগুলো আদান প্রদান করার কাজ করে। কি করে? আদান প্রদান করার কাজ করে। ঠিক আছে, নেক্সট যে বিষয়টা আমরা পড়বো, এবং কি বলছে, এটি একটি যেহেতু ভেদ্য পর্দা হওয়ায়, এটি একটি ভেদ্য বা প্রভেদক ভেদ্য পর্দা হওয়ায় জল সহ আরো অন্যান্য যে উপাদান রয়েছে সেগুলি কোষের অভ্যন্তরে, কোষের ভেতরে প্রবেশ করে, কোষের বাইরে থেকে কোনো কিছু কোষের ভেতরে প্রবেশ করলো, এবং কোষের ভেতর থেকে আবার কোনো কিছু বাইরেও বেরিয়ে আসবে। এই যে কোষের ভেতরে প্রবেশ করা, কোষের ভেতরে থেকে কিছু উপাদানকে কোষের বাইরে বের করা, এর জন্যেও কোষের যে প্রাচীর বা কোষ প্রাচীর সেটা কাজ করে থাকে। তাহলে এই হচ্ছে কোষ প্রাচীরের বিভিন্ন অংশ, বিভিন্ন উপাদান আমরা পড়লাম। তো কোষ প্রাচীর ব্যাপারে আমাদের আর কিছু পড়ার দরকার নেই এই অবধি তোমাদের। ঠিক আছে, যারা আরো উঁচু ক্লাসে আসো তাদের জন্য আরো বেশি বেশি কিছু পড়ার বিষয় রয়েছে, কিন্তু 9-10 অবধি তোমাদের আর এর বেশি পড়ার দরকার নেই। তো ক্লাসগুলি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকটা ক্লাস এভাবেই তোমরা মনোযোগ সহকারে দেখো, শোনো, বোঝো, প্রত্যেকের কাজে লাগবে ক্লাসগুলি। যেখানে যার সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবে, আমাকে বলবে। আমার যে নম্বর সেটা আমার দেওয়া আছে, এবং কমেন্টে আমি সেই নম্বরগুলো দিয়ে দেবো। এবং প্রত্যেকটা ক্লাস এইভাবেই পড়তে থাকো তোমরা। আজকের মতো ক্লাসটা এখানে শেষ। এরপরে যে ক্লাসটা নিয়ে আসবো সেটা হলো কোষ পর্দার ব্যাপারে। ঠিক আছে, এরপরে যে ক্লাস নিয়ে আসবো সেটা হলো কোষ পর্দা ব্যাপারে।